আসসালামু আলাইকুম। ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত। ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল। ক্যাম্প কাজ করে বাংলাদেশের অ্যাপারেল সেক্টরে গ্রিন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠার জন্য। বিগত 1 বছরে আমরা বেশ সংখ্যক ছাত্রছাত্রীকে এখানে প্রশিক্ষণ দিয়েছি। সকলেই কোনো না কোনো বিষয়ে অনার্স মাস্টার্স। তাদের মধ্যে ইতিমধ্যেই কেউ কেউ কোথাও না কোথাও চাকরির ব্যবস্থা করে ফেলেছেন এবং আশা করছি খুব শীঘ্রই বাকিরাও তাদের চাকরির জায়গা খুঁজে পাবেন। আমরা ছোটবেলায় সবসময় শুনেছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কষ্ট লাগে। আজ বাংলাদেশে হচ্ছেটা কি? এখানে 57টা 58টা পাবলিক ইউনিভার্সিটি, 100-র উপরে প্রাইভেট ইউনিভার্সিটি, 107টি এবং 3টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এতগুলো বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর প্রায় 1,02,000 তরুণ তরুণী অনার্স মাস্টার্স করে বেরিয়ে আসে এবং বের হওয়ার পরেই তাদের আবার বেশ কয়েকটা বছর কাটিয়ে দিতে হয় ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা অর্জনের জন্য। তাহলে একটা ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে 4 বছর অনার্স, 1.5 থেকে 2 বছর মাস্টার্স, এই প্রায় 6 বছর লেখাপড়া শেষে কনভোকেশনের সময় একখানা সার্টিফিকেট বা সনদ ধরিয়ে দেওয়া হয় এবং লেখাপড়া শেষ করেই সে চাকরি পাওয়ার যুদ্ধে নেমে পড়েন। কাউকে কাউকে 3, 4, 5, 6 বছর পর্যন্ত এই চাকরি পাওয়ার জন্য নতুন করে আবার লেখাপড়া করতে হয়, কারণ তারা যে বিষয়ে যে শিক্ষা অর্জন করেছেন সে বিষয়ে তাদের দক্ষতা বা সম্যক জ্ঞানের অভাব। ফলে ওই বিষয়ে চাকরি পাইতে গেলে তারা যখন ইন্টারভিউ ফেস করে তখন ইন্টারভিউতে কি জিজ্ঞেস করবে, কিভাবে উত্তর দিতে হবে, কিভাবে উত্তর লিখতে হবে, এই বিষয়গুলো শেখার জন্য তাদেরকে বেশ কয়েক বছর বিভিন্ন জায়গায় প্রতিদিন 8, 10, 12 ঘন্টা আবার সেই বিশ্ববিদ্যালয় জীবনের মতো লেখাপড়া করতে হয়। কারণটা কি? বিশ্ববিদ্যালয় কি শুধুমাত্র একখানা সার্টিফিকেট বিতরণ করার জন্য? এই শিক্ষা সনদ বিক্রয় করার জন্যই তো তাদেরকে ওখানে শিক্ষা দেওয়া হয়েছিল? কেন তাদেরকে ওই বিষয়ের উপরে অথবা নিজের উপরে আস্থা বা কনফিডেন্স ডেভেলপ করা হয়নি? কেন তাদেরকে সাহস অর্জন করা হয়নি? কেন সে কারেজিয়াস হয়ে উঠলো না? কেন তার ভিতরে ক্রিয়েটিভিটি থাকলো না? কেন সে কমিউনিকেশন স্কিল জানলো না? কেন সে ক্রিয়েটিভিটি অথবা কম্প্যাশন অথবা কি করে একটা চাকরি পেলে দায়িত্ব পালন করতে হবে সেই আস্থার জায়গাটা গড়ে উঠল না? ফলে আবার তাকে সেই অনার্স মাস্টার্সের মতোই 2 থেকে 6 বছর নতুন করে আবার শিখতে হয় কেমন করে ইন্টারভিউ দিতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয় জীবনে তারা কি জ্ঞান অর্জন করে নাই? তাহলে হচ্ছেটা কি? না হচ্ছে গাড়ি চড়া, না হচ্ছে জ্ঞান অর্জন, কিন্তু প্রতি বছর বাড়ছে লক্ষ লক্ষ বেকার। চাহিদার বিপরীতে সরবরাহের অমিল। আমরা কখনো গবেষণা করে দেখিনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় হোক সে পাবলিক অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কেউ গবেষণা করেন নাই বাংলাদেশে কোন সাবজেক্টের জন্য কি পরিমাণ লোকের দরকার অথবা বিশ্বে কোন সাবজেক্টের জন্য কি পরিমাণ লোকের দরকার। সে গবেষণা না করেই মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয়ে কমন কতগুলো সাবজেক্ট, বিবিএ, এমবিএ, সিএসই, ট্রিপলি, ইংলিশে অনার্স, বাংলায় অনার্স, ইসলামিক স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এবং আশ্চর্যের বিষয় সবগুলো সাবজেক্টের উপরে প্রায় সমান সংখ্যক সিট থাকে। বিবিএর জন্য যদি 40 জন হয়, ট্রিপলির জন্য 40 জন, সিএসসির জন্য 40 জন, বাংলা অনার্সের জন্য 40 জন, ইংরেজিতে অনার্সের জন্য 40 জন। সবগুলো বিশ্ববিদ্যালয় যদি এই একই নিয়মে চলে তাহলে কি দেশে সবগুলো বিষয়ের উপরে সমান সংখ্যক লোকের দরকার? আদৌ কি এতগুলো বিষয়, যে বিষয়গুলো আমরা শিক্ষা দিয়ে থাকি সে বিষয়ের উপরে বাংলাদেশে অথবা বিশ্বের কোথাও চাকরি সংস্থান হচ্ছে কিনা সে বিষয়ে কোনো রকম কোনো গবেষণা কি আছে? যদি বলি একটা ছাত্র ওই স্টুডেন্ট থাকা অবস্থায় 4 থেকে 6 বছরে প্রায় 6 থেকে 8 লক্ষ টাকা টিউশন ফি দিয়েছেন এবং ওই 6 বছরে আরো 8 থেকে 10 লক্ষ টাকা তার বাবা মার কাছ থেকে খরচ করেছেন থাকা খাওয়া বাবদ। এই 20-25 লক্ষ টাকা খরচ করার পরে আবার নতুন করে 4 থেকে 6 বছর তাকে জ্ঞান অর্জন করতে হচ্ছে কি করে ইন্টারভিউ দিয়ে টিকতে হবে। আর সেখানে তো সে আরেক যুদ্ধ। কিছুদিন আগে একটা লেখা পেয়েছিলাম পত্রিকায় যে বাংলাদেশ ব্যাংকে জেনারেল অফিসার নেওয়া হবে, পদ মাত্র 250টি, অ্যাপ্লিকেশন পড়েছিল 1,53,000। সেখান থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছিল 9,895 জন, চাকরি পাবে মাত্র 250 জন। মানে প্রতিটা সিটের বিপরীতে, প্রতিটা পোস্টের বিপরীতে
500, 1000, 1200, কখনো কখনো কয়েক হাজারও প্রতিযোগী থাকেন। সেখান থেকে কর্তৃপক্ষকে বাছাই করে নিতে হয়। প্রশ্ন আমার, বাংলাদেশে তো কতগুলো সেক্টর আছে, কতগুলো খাত আছে, যে খাতগুলোয় দক্ষ শ্রমিক অথবা দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অভাব চলছে। তারা তাদের ভ্যাকান্ট পদের বিপরীতে যোগ্য দক্ষতা সম্পন্ন লোক পাচ্ছেন না। যেমন আরএমজি সেক্টর বা অ্যাপারেল সেক্টর, এগ্রিকালচার সেক্টর, ফার্নিচার সেক্টর, ট্যুরিজম সেক্টর, আইটি সেক্টর, ইলেকট্রনিক সেক্টর, এই সকল সেক্টরগুলোয় যদি আমরা অধিক সংখ্যক ছাত্রছাত্রী পড়াতাম তাহলে হয়তো এই 26 লক্ষ বা 30 লক্ষ মাস্টার্স বেকার পেতে হতো না। আরো একটা ব্যাপার আছে এখানে, বাংলাদেশে সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আমাদের দেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হয় মাত্র 17.25%, মাত্র 17.25%। অথচ কারিগরি শিক্ষায় আমরা ডিপ্লোমা বা গ্রাজুয়েট তৈরি করার মতো অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন ডক্টর বা নার্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারে, অ্যাপারেল সেক্টরে, টেক্সটাইল সেক্টরে, তারপরে কেমিক্যাল সেক্টরে বা ফার্মাসিউটিক্যাল সেক্টরে। আমরা এই সমস্ত সেক্টরগুলোয় যদি অধিক সংখ্যক ডিপ্লোমা বা গ্রাজুয়েট শিক্ষিত করতাম তাহলেও হয়তো এত বেকার হতো না। কারণ আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কোরিয়া, চায়না, সবগুলো দেশেই ভোকেশনাল এবং টেকনিক্যাল সাবজেক্টের উপরে প্রায় 40 থেকে 70% পর্যন্ত শিক্ষিত করা হয়। ফলে বেকারত্বের সমস্যা আমাদের চাইতে কম। কারণ মাস্টার্স পাস করা একটা ছেলে তো আর রিক্সা চালাতে পারবে না, মাস্টার্স পাস করা ছেলে তো রাস্তায় ইট ভাঙতে যাবে না, মাস্টার্স পাস করা ছেলে তো রাস্তায় ওয়েল্ডিং করতে যাবে না। আমরা যদি স্বল্প শিক্ষিত ট্রেড কোর্স, মানে যারা এসএসসি লেভেল, তাদেরকে 3 মাস, 6 মাস, 1 বছরের ট্রেড কোর্সে পড়াই, বাস্তব হাতে কলমে কাজের শিক্ষা দেই, তাহলে বাংলাদেশে 30 লক্ষ মাস্টার্স বেকারের আজকের যে পরিস্থিতির উদ্ভব হতো না। আশ্চর্যের বিষয়, বাংলাদেশ থেকে প্রায় 14 মিলিয়ন লোক দেশের বাইরে কাজ করে, যাদেরকে আমরা প্রবাসী বলি, এবং প্রবাসী আয় 2022 সালে $22 বিলিয়ন এসেছিল, এবং $22 বিলিয়ন এসেছে। 14 মিলিয়ন লোক দেশের বাইরে কাজ করে এই পরিমাণ টাকা পাঠিয়েছে। আমার বিশ্বাস, এবং এটাই সত্য, এই 14 মিলিয়ন লোকদের যদি আমরা টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করে দেশের বাইরে যদি একটা কাজের বুয়াও পাঠানো হয়, সেটাও যদি ট্রেনিং করে পাঠানো হতো, তাহলে ফিলিপিনেও একটা কাজের বুয়ো আর বাংলাদেশে একটা কাজের বুয়ের বেতনের বৈষম্য 4 থেকে 5 গুণ। পৃথিবীর বিভিন্ন দেশে ফিলিপিনো মেড পাওয়া যায় যারা বাংলাদেশে গ্রাজুয়েটদের সমান অথবা বাংলাদেশি কারিগরি বিদ্যায় শিক্ষিত ডাক্তার, নার্সের সমান প্রায় ইনকাম করেন। কারণ ওই ফিলিপিনো মেডদের ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয় কি করে হাউসকিপিং করতে হয় বা হোমওয়ার্কের কাজগুলো করতে হয়। ফলে তারা বাংলাদেশিদের চাইতে কয়েক গুণ বেশি ইনকাম করতে পারে। এবং আমার বিশ্বাস, যদি এই 14 মিলিয়ন লোকদের আমরা ট্রেনিং দিয়ে ঠিকভাবে কোনো না কোনো শাখায় প্রশিক্ষিত করে দেশের বাইরে পাঠাতে পারতাম, তাহলে হয়তো $22 বিলিয়ন রেমিটেন্সের পরিবর্তে তারা হয়তো $66 বিলিয়ন অথবা $88 বিলিয়ন রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারে। আমরা সে বিষয়ে খুব একটা উদ্যোগী নেই না। বিদেশিরা যখন বাংলাদেশ থেকে লোক চায়, আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে অপ্রশিক্ষণপ্রাপ্ত লোকদের প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট দিয়ে পাঠাই। ফলশ্রুতির দ্বারা দেশের বাইরে যে একদম সরাসরি লেবার পোস্ট ছাড়া খুব ভালো পোস্টে চাকরি পান না। ফলে তাদের ইনকামের পরিমাণটা কমে যায়। যে কথা বলে দেওয়া হয় ঠিক সেটাও তাদেরকে দেওয়া হয় না। ফলে বাংলাদেশে এত লক্ষ লোক দেশের বাইরে কাজ করার পরেও বাংলাদেশের রেমিটেন্স আসে $22 বিলিয়ন। অথচ বাংলাদেশে শুধুমাত্র 1 মিলিয়ন লোক কাজ করে বিদেশি এক্সপার্ট। তারা একেবারে সরকারি হিসাবে $10 বিলিয়ন বাংলাদেশ থেকে নিয়ে যায় তাদের এক্সপার্টিজমের মাধ্যমে। এটা হলো ঘোষিত ব্যয়, কিন্তু অঘোষিত ব্যয় আরো $10 বিলিয়ন। তাহলে দেখা যাচ্ছে যে আমরা 14 মিলিয়ন লোক দেশের বাইরে কাজ করে দেশে রেমিটেন্স আনি মাত্র $22 বিলিয়ন, আর 500,000 লোক ফরেনার বাংলাদেশে এক্সপার্ট হিসাবে কাজ করে
বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে প্রায় 10 থেকে 20 বিলিয়ন ডলার। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা দরকার এবং সেটা আজকে এখন এই মুহূর্ত থেকেই শুরু করা উচিত। ক্যাম্প চিন্তা করে দেশে 30 লক্ষ বেকারকে কি করে সর্ববৃহৎ চাকরি ক্ষেত্র অ্যাপারেল সেক্টরে সম্পৃক্ত করা যায় মাত্র 6 সপ্তাহের ট্রেনিং, 24টা ক্লাস, 36 ঘন্টায়। আমরা আশা করি আমাদের ভবিষ্যৎ খুব দ্রুতই আমরা আরো বেশি সংখ্যক এই বেকার অনার্স মাস্টারদের এই স্বল্পকালীন ট্রেনিং এর মাধ্যমে চাকরি সংস্থানের ব্যবস্থা করতে পারবো, যার মাধ্যমে দেশ, জাতি এবং ওই বেকার ব্যক্তি, তার পরিবার সবাই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।